21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশ হতে চলেছে। সেই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সভা মঞ্চ থেকে 2024 নির্বাচনে পথ চলার নির্দেশ দেবেন দলীয় নেতা কর্মীদের। আর এই 21শে জুলাইকে সামনে রেখে শনিবার মেদিনীপুর শহরে এলআইসি মোড়ে 21শে প্রস্তুতি সভায় বিজেপিকে আমন্ত্রণ করেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ 21শে জুলাই। আর এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চতুর্থবারের শপথ গ্রহণের 21শে জুলাই। চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 21শে জুলাই হবে সেই দিন। দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন। এই শপথ গ্রহণ করে আমাদেরকে আগামী 21শে জুলাই ধর্মতলায় কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে শক্ত করার আহ্বান জানান দেবাংশু। বিজেপিকে কটাক্ষ করে অমর আকবর অ্যান্টনি চলছে বিজেপিতে আগামী 26-এর ভোটে শেষ 77 থেকে 37-এ নেমে যাবে বিজেপি সেট। বিজেপি পলিটিক্স হল হিন্দু মুসলিমদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, দেশকে ফাঁকা করা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা, এটাই বিজেপির রাজনীতি। তাই সকলকে সতর্ক থাকতে হবে। বিজেপির ধর্মের রাজনীতিতে পা দেবেন না। শক্তিশালী হয়ে 21শে খেলা খেলছেন, আবার 26শে আরেকটা খেলার প্রস্তুতি নিতে হবে। এবারের খেলা কিন্তু ওয়ার্ল্ড কাপ। আর কি বললেন শোনাবো। মেঘের আওয়াজ হচ্ছে জোরে, জয় বাংলা, জয় বাংলা। দেখুন, মিছিলে আপনারা প্রত্যেকে অনেকটা হেঁটেছেন, প্রত্যেকে বৃষ্টিতে ভিজেছেন। এখন বক্তব্য দীর্ঘায়িত করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার আগে তৃণাঙ্কুরদা বলেছে, সায়নিধি বলবে। আমি নির্মাল্যদাকে অসংখ্য অভিনন্দন জানাই এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য। এবং আমি মেদিনীপুর শহরের সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন, তাদেরকে আমি তাদের পায়ে নতমস্তক প্রণাম জানাই। দেখুন, তিনটে কথা। এক নম্বর কথা, এই 21শে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ 21শে জুলাই এবং এই 21শে জুলাই শপথ গ্রহণ করার 21শে জুলাই, যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম 21শে জুলাই যেদিন হবে, সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন। এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন। দুই, চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো? আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির 3টে সভাপতি চেঞ্জ হয়ে গেছে, আমার আকবর অ্যান্টনি। এক নম্বর, প্রথম এলো রাহুল সিনহারটা বাদ দিন, ও দুধভাত। তারপরে এলো হচ্ছে দিলীপ ঘোষ। 2019-এ বিজেপির 121-এর লিড। দিলীপ ঘোষ 2021-এ নাবিয়ে করলো 77, অমর। এবার হলো আকবর, সুকান্ত মজুমদার। লোকসভায় বিজেপি ছিল 18, দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো 12। থ্যাঙ্কস টু মেদিনীপুর, জুন মালিয়াকে জিতিয়ে ওটা পূরণ করেছে। এবার এসছেন অ্যান্টনি, শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে। এনার কাজ হচ্ছে, এনার একজন 121-কে 77 করেছে, একজন 18-কে 12 করেছে, আর অমরের করে যাওয়া 77-কে 37-এ নামাবে দায়িত্ব নিয়ে। এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি শক্তি নিয়ে যাবেন। কেন? আমি আপনাদের বলি কত বড় দুঃখের কথা, যন্ত্রণার কথা। এখানে আমরা যারা আছি, হয়তো 90% লোকের এখানে মুখের ভাষা বাংলা, আরো হিন্দি ভাষী লোক আছেন, অনেকে আছে। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? এটা তো আমাদের মাতৃভাষা। মাতৃভাষা মাতৃদুগ্ধ, মাতৃভাষা আমাদের মায়ের সমান। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, বিজেপির আসামের সরকার এনআরসির তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে। বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে, যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি। বুঝুন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না, এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো, একটা নেতাজি, একটা সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল দীনেশ রায় যদি তৈরি না হতো, এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোনো ব্রিটিশের জুতো হস্ত। এরা জানে না, এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে, আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি। এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয় হিন্দ স্লোগান আজ আমরা দিই। এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দে মাতরম স্লোগান ধ্বনি আমরা আজকে দিই। আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি। একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী রাজনৈতিক দল। বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি, বাংলার ক্ষতি, আমাদের মুখের ভাষার ক্ষতি। তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয়, শুধু মেদিনীপুর শহর নয়, গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর দাদারা ভাইরা, তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব,
এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না। কেন পা দেবেন না? আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই, আমি সব জায়গাতেই বলি, আপনাদের এখানেও আজকে বলি। দেখুন, আপনারা এদিকে একদল দাদার ভাইরা আছেন, এদিকে একদল দাদা ভাইরা আছেন। তো ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম, দড়ি ফেলে বাদিকের লোকেদের আপনাদের বললাম আপনারা টিম এ, আর আপনাদের বললাম আপনারা টিম বি, দুভাগে ভাগ করে দিলাম। এবার আমি আমার 4-5টা ছেলেকে টিম এর মধ্যে ভিড়িয়ে দিয়ে বললাম টিম বি এর নামে গালাগাল কর, ওরা তোমাদের গালাগাল করছে। আর 4-5 জন ছেলেকে আপনাদের মাঝে ভিড়িয়ে দিয়ে বললাম জানেন ওদিকের লোকের আপনাদের গালাগাল করছে। এবার এই ছেলেগুলো যখন ওদের নামে আপনাদের উস্কাবে, আপনারা খেপে যাবেন। আপনাদের যখন এদের নামে উস্কাবে, আপনারা খেপে যাবেন। কি তফাৎ হবে? এখন আপনারা তাকিয়ে আছেন সবাই আমার দিকে, আমি বক্তব্য রাখছি, এরপর সায়নিধি রাখবে, তার দিকে তাকাবেন, তৃণাঙ্কুর দ্বারা রেখেছে তার দিকে তাকাবেন। কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে আপনাদের নামে খচিয়ে দিলাম, আপনারা একে অপরের দিকে তাকিয়ে গালাগাল করা শুরু করবেন, ঝগড়া করা শুরু করবেন। আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে, তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কি করব, সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্সগুলো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাব, আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশুও হওয়া, জিনিসপত্র হওয়া। এটা হচ্ছে বিজেপির পলিটিক্স। আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া, দেশটাকে ফাঁকা করে দেওয়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া, এটা বিজেপির রাজনীতি। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবে, বলছে না শুভেন্দু? একটা রাজ্যে নেই। আর নয় বিজেপির নেতাদের বলুন, এতই যদি ক্ষমতা থাকে কেন্দ্রে, তো তোমাদের সরকার